ওয়েলকাম টু MICC কোচিং সেন্টার। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অফলাইনে ব্যাচ শুরু হতে চলেছে, নতুন ব্যাচ, যেই ব্যাচটা 4/6/2024 থেকে অর্থাৎ 4 তারিখ থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে, আর এই ব্যাচটা পুরোপুরি জেনারেল কম্বাইন্ডের ব্যাচ। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে জানতে পারো, 7477504102 এই নাম্বারে। তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। আগের দিন আমরা বায়োলজিতে যেই পার্টটা করেছিলাম সেটা আমাদের খাদ্যের একটা বিশেষ উপাদান, যেটা ফ্যাট সম্পর্কে আমরা পড়েছিলাম। আর সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পড়েছিলাম যে ফ্যাটের ভালো দিকগুলো। ঠিক আছে, তো আজকে আমাদের যেই বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে ফ্যাট যদি অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে বাড়তে থাকে, অর্থাৎ খারাপ ফ্যাট যদি অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে বাড়তে থাকে তাহলে আমাদের কি কি প্রবলেম হবে বা কি হবে সেই বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, তো আজকে আমাদের যে বিষয়টা আরও জানবো সেটা হলো কোলেস্টেরল সম্পর্কে জানবো। খুব ইম্পর্টেন্ট, আমাদের নিত্য জীবনে আমাদের বেঁচে থাকার জন্য এই বিষয়গুলো জানা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর গুরুত্ব অনেক বেশি। আমরা জানবো কোলেস্টেরলের বিভিন্ন টাইপ সম্পর্কে, ট্রাইগ্লিসারাইড কী, কেন আমাদের কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, আমাদের হার্টের কী কী প্রবলেম আসতে পারে, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানবো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আগের দিন আমি যা কিছু তোমাদের বলেছিলাম তার মধ্যে কয়েকটা বিষয় বলেছিলাম যে ফ্যাটের ভাগ সম্পর্কে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড যেটা, সেই ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন ভাগ বলেছিলাম। আর সেখানে আমি তোমাদের দুটো ভাগ মেন উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। আমি একটু আগে বলে দিই, ঠিক আছে। স্যাচুরেটেড ফ্যাট যেটাকে আমরা বলেছিলাম কি সম্পৃক্ত ফ্যাট যেটাকে বলেছিলাম। ঠিক আছে, আমরা এছাড়াও জেনেছিলাম যেটা হচ্ছে কি আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাট। ঠিক আছে, আর আমরা কি জেনেছিলাম যেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। তো আমরা মেন যেটা জেনেছিলাম সেটা আমরা জেনেছিলাম কি স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাট সম্পর্কে। কিন্তু আজকে আমরা একটা নতুন ফ্যাট সম্পর্কে জানবো, যেটা কিনা ট্রান্স ফ্যাট। আর তোমরা প্রত্যেকে, আমি এটুকুনি শিওর যে ট্রান্স ফ্যাট সম্পর্কে আমরা সবাই পরিচিত, শুধুমাত্র আমরা হয়তো জানি না যে কোনটা আমরা ট্রান্স ফ্যাট হিসাবে আমাদের শরীরে নিচ্ছি, তাই আমরা হয়তো এই মুহূর্ত অবধিও বুঝতে পারছি না। ঠিক আছে, কিন্তু এই ট্রান্স ফ্যাটটা আমরা সবাই নিয়ে থাকি। ঠিক আছে, জেনে শুনে খারাপ হওয়া সত্ত্বেও আমরা এটাকে গ্রহণ করি, আর যার ফলে আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু পরিমাণে দিন দিন বেড়ে যাচ্ছে। দেখো, আমরা জেনেছিলাম যেটা স্যাচুরেটেড ফ্যাট, যেটা মূলত তোমার পাওয়া যায় হচ্ছে কোথায়, মূলত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যানিম্যাল প্রোডাক্টে। এগুলো আগের দিন আমি বলে দিয়েছিলাম, তবু একটু বলে দিচ্ছি, না হলে অসুবিধা হবে। ঠিক আছে, যেটা আনস্যাচুরেটেড ফ্যাট সেটা পাওয়া যায় কোথায়, যেটা কিনা কোথায় থাকে, প্লান্ট প্রোডাক্টে। ঠিক আছে, যেটা উদ্ভিজ্জ যে সমস্ত জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, তো অ্যানিম্যাল প্রোডাক্টে পাওয়া যায় হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, প্ল্যান্ট প্রোডাক্টে পাওয়া যায় হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। এবার এই স্যাচুরেটেড ফ্যাট অ্যানিম্যাল প্রোডাক্টে পাওয়া যায় বলে এটা যে একটুও উদ্ভিজ্জ কোনো কিছুতে পাওয়া যাবে না, এটা হতে পারে না। কারণ আমি আগের দিন এটা বলেছিলাম, এখানে নারকেল তেলেও পাওয়া যায়, পাম অয়েলে পাওয়া যায়, এগুলো আমি বলে দিয়েছিলাম ব্যতিক্রমগুলো। এটা আনস্যাচুরেটেড ফ্যাট, এটা প্ল্যান্ট প্রোডাক্টে পাওয়া যায় বলে এটা যে আমাদের প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যাবে না, এটা হতে পারে না। ঠিক আছে, কোথায় কোথায় পাওয়া যায় এটা যদি বলো, মাছের তেল, omega-3, omega-6, এই সমস্ত যে মাছের তেল, ঠিক আছে, তো সেখানে কিন্তু এই আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তো ম্যাম, এবার ট্রান্স ফ্যাটটা কী তাহলে? এই দুটো ফ্যাট তো বুঝলাম, আগের দিন সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম, আগের ক্লাসটা দেখে নেবে ফ্যাটের। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তো এই ট্রান্স ফ্যাটটা কী? ট্রান্স ফ্যাট হচ্ছে এমন একটা ফ্যাট, যেই ফ্যাটটাকে কী করা হয়, এই যে আনস্যাচুরেটেড ফ্যাট আছে বা এই যে তোমার ভেজিটেরিয়ান যে অয়েলগুলো আছে সেই অয়েলের মধ্যে হাইড্রোজেনকে অ্যাড করা হয়।
হিসাব মতো কিন্তু আমরা জানি যে এই যে স্যাচুরেটেড ফ্যাট, এটাকে বলা হয় ব্যাড ফ্যাট। কেন বলেছিলাম আগের দিন যে এখানে যত ধরনের চর্বি জাতীয় জিনিস বলো, ঠিক আছে, এছাড়া ঘি, মাখন, ঠিক আছে, চিজ বলো, ক্রিম, সমস্ত কিছু কিন্তু এই সব স্যাচুরেটেডের মধ্যে পাওয়া যায়, আর যার কারণে একে ব্যাড ফ্যাট বলা হয়। এটা যদি আমরা অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে ইনটেক করতে থাকি তাহলে আমাদের কি প্রবলেম হবে? আমাদের কিন্তু শরীরে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যেতে পারে, আমাদের শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে আনস্যাচুরেটেড ফ্যাট, এটাকে আমরা বলতে পারি কি গুড ফ্যাট, মানে এটা আমাদের ভালো ফ্যাটের মধ্যে পড়ছে। তাও যে অতিরিক্ত নেওয়া যাবে তা না, কিন্তু তবুও তুমি এটার তুলনায় তো অনেক ভালো, যেটা হচ্ছে কি গুড ফ্যাট, যেটা বিভিন্ন ভেজিটেরিয়ান অয়েলে পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে ট্রান্স ফ্যাট, এই ট্রান্স ফ্যাট যখন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যখন ইন্ডাস্ট্রিয়ালভাবে ইউজ হয় তখন এই যে তোমার ভেজিটেরিয়ান যে অয়েল আছে, যেগুলো প্ল্যান্ট অয়েল আছে, উদ্ভিজ্জ যেখান থেকে উদ্ভিজ্জ তেল পাওয়া যায়, তো সেই সমস্ত অয়েলগুলোকে কি করা হয়, সেখানে হাইড্রোজেনকে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। হাইড্রোজেনকে কি করা হয়, অ্যাড করা হয় তার মধ্যে। আর হাইড্রোজেন অ্যাড করার ফলেই কি হয়, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা কি করে দেয়, এর লংজিভিটি বাড়িয়ে দেয়। এই যে তেলটা এখন তৈরি হয়ে গেল, এই তেলের লংজিভিটিটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। তুমি এই তেলকে বহুদিন ধরে বারবার পুনরায় ইউজ করতে পারবে। ধরে নাও একটা নর্মালভাবে বলি, ঠিক আছে, নর্মালভাবে যদি বলি, ধর তেলে ভাজার দোকানে খেতে খুব সুস্বাদু, মানছি এটা, ঠিক আছে, কিন্তু একদিন যেই তেল হয় সেই তেলই যে পরের দিন হবে তার মানে সেটা যে সেই দিনেই শেষ হয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো সেই তেল আবার পরের দিন ওরা তো ফেলবে না, ঠিক আছে, ওরা কী করবে, আবার পরের দিন ওই তেল ইউজ করে, ঠিক আছে, তার মধ্যে আবার নতুন তেল মেশায়। তো এইভাবে কি পুরনো তেলটা কিন্তু হতেই থাকছে, তাপ পেতেই থাকছে, ঠিক আছে। তো এরটা কি হয়, এটা আমাদের শরীরে কিন্তু খুব ক্ষতি করে। যদি বলো যে কেন করে এটা, কেন করে, ফার্স্ট কথা তো বললাম এর লংজিভিটিটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর এই ধরনের যেই সমস্ত খাবার যেগুলো প্যাকেজিং করা বিভিন্ন মলে পাওয়া যায়, শপিং মলে বলো, ঠিক আছে, যখন এইভাবে ছাঁকা তেলে ভেজে যখন তোমার ওগুলো বিক্রি করা হয় যখন মলে, তো তখন কি হয়, ওর মধ্যে যেগুলোর মধ্যে থাকে প্যাকেজ হিসাবে থাকে, সেটার মধ্যেও তার লংজিভিটিটাকে বাড়িয়ে দেয়। ধরে নাও প্যাকেটের মধ্যে একটা নিমকি ভাজা আছে, ঠিক আছে, তো মলে ওটা নিশ্চয়ই একদিন থাকবে না, যেদিন ভেজেছে সেই দিনই থাকবে না, এখন 1 মাস ধরে চলতেই থাকলো, ঠিক আছে, যতদিন না এক্সপায়ার্ড হচ্ছে। তো সেই যে তোমার ফ্যাট, সেই যে তুমি ফ্যাট খাচ্ছ, সেই ফ্যাটটা কার অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কি ট্রান্স ফ্যাটের। এছাড়াও বলো নর্মাল যেই সমস্ত দোকানে, ঠিক আছে, বার্গার বিক্রি হচ্ছে, ঠিক আছে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের যেগুলো মোট কথা ছাঁকা তেলে ভাজা, যেগুলো হচ্ছে প্রসেস ফুড, ঠিক আছে, তো সেই প্রসেস ফুডের মধ্যে কি থাকছে, ট্রান্স ফ্যাট। যখন কোনো রকম প্যাকেজিং খাবার কিনবে দেখবে সেখানে যদি লেখা থাকে ট্রান্স ফ্যাট, ঠিক আছে, লেখা থাকে কি ট্রান্স ফ্যাট, তো সেই ট্রান্স ফ্যাট কত গ্রাম সেটাও লেখা থাকবে, ঠিক আছে। যদি সেখানে 0.5 গ্রামের মতো থাকে তো সেটাকে ওরা 0.5 গ্রাম লেখে না, ঠিক আছে, ওখানে পুরো লিখে দেবে কি 0 গ্রাম, কিন্তু তার মানে এটা ভাববে না যে ওর মধ্যে একটুও ট্রান্স ফ্যাট নেই, ঠিক আছে। এছাড়াও যেখানে ইনগ্রেডিয়েন্টস থাকে সেখানে লেখা থাকবে দেখবে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, ঠিক আছে। যদি লেখা থাকে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, তার মানে এই যে লেখা আছে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড, তার মানেই বুঝে নেবে কি তার মধ্যে ট্রান্স ফ্যাট আছে, ঠিক আছে। তো ট্রান্স ফ্যাট কিন্তু বলে দিচ্ছি আমাদের শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর, যেটা খেলে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু চূড়ান্ত পরিমাণে বাড়তে পারে। কেন? কারণ আমাদের যে রক্তের মধ্যে কি হয়, আমাদের রক্তের যে বাহিকা আছে, শিরা বলো ধমনী বলো, সেইখানে কি হতে থাকে,
ট্রান্স ফ্যাট না এইভাবে জমতে থাকে, আর জমার ফলে রক্তের সরবরাহকে কী করে, এখান দিয়ে যখন রক্ত যায় রক্ত সঠিকভাবে যেতে পারে না, অর্থাৎ হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, এই সমস্ত সম্ভাবনা থাকে। তাহলে আমরা মোটামুটি এখন অবধি কী বুঝতে পারলাম, যে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, সব থেকে বাজে যদি বলো কি ট্রান্স ফ্যাট, ঠিক আছে। তো তারপরে তো ব্যাড ফ্যাট হিসাবে স্যাচুরেটেড আছেই, ঠিক আছে। আর আনস্যাচুরেটেডটা মোটামুটি করে আমরা কি আমাদের মধ্যে গ্রহণ করতে পারি, যেটা কি প্ল্যান্ট প্রোডাক্ট থেকে পাওয়া যায়। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, ট্রান্স ফ্যাট হচ্ছে কি হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, ঠিক আছে। সেখানে হাইড্রোজেন অ্যাড করে দিয়ে এর ফর্মটাকে কি করে দেওয়া হয়, সলিড করে দেওয়া হয়, এর ফর্মটাকে কি করে দেওয়া হয়, সলিড করে দেওয়া হয়। বোঝা গেল বিষয়টা? চলো এবার আমরা নেক্সট দেখব, যেটা হচ্ছে কি কোলেস্টেরল, ঠিক আছে। এবার আমরা দেখব কি কোলেস্টেরল কি। আমি বারবার এইটা আগের দিনও বলছি যে কোলেস্টেরল আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমাদের আবার শরীরের জন্য ভালো। তো কেন ভালো, কেন ক্ষতিকর, কোন পোর্শনটা কোলেস্টেরলের ভালো আর কোন পোর্শনটা ক্ষতিকর, তার আগে জানার আগে আমাদের আগে কোলেস্টেরল কি আগে সেইটা জানতে হবে। দেখো কোলেস্টেরল যদি বলো কি, তাহলে বলতে পারো কোলেস্টেরল এক ধরনের ফ্যাট। সিম্পল যদি বলো যে ম্যাম কোলেস্টেরল কি, তাহলে বলতে পারো এক ধরনের ফ্যাট, যেটাকে বলা হয় কি ডিরাইভ ফ্যাট, মানে কি লব্ধ ফ্যাট, যেটাকে কি বলা হয়, লব্ধ ফ্যাট। লব্ধ ফ্যাট কেন বলা হয় এবার বলি। দেখো আমাদের দেহের মধ্যে আমরা যখন খাবার খাই, আমাদের দেহে যখন খাবারটা যায় তখন আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, হতে পারে সেটা ভালো ফ্যাট, হতে পারে সেটা খারাপ ফ্যাট, ঠিক আছে। তো এই যে ফ্যাট জাতীয় খাবারটা আমাদের শরীরের মধ্যে যায়, ঠিক আছে, সেই ফ্যাট থেকেই এক ধরনের ফ্যাটের উদ্ভূত হয় এক ধরনের ফ্যাট, যেটাকেই বলা হয় কি কোলেস্টেরল। আর কোনো ফ্যাট যেটার থেকে লব্ধ হচ্ছে আর একটা ফ্যাট যেটার থেকে আবির্ভূত হচ্ছে, সেই কারণেই এটাকে বলা হয় কি লব্ধ ফ্যাট, বা এটাকে বলা হয় কি ডিরাইভ ফ্যাট, ঠিক আছে। তো দেখো কোলেস্টেরল কি, তাহলে কোলেস্টেরল হলো মোম এবং ফ্যাটের মতো গাঢ় পদার্থ, মোম এবং ফ্যাটের মতো গাঢ় পদার্থ। ফ্যাট মানে আমরা বুঝতে পারি যে কীরকম একটা চিপচিপে পদার্থ, ঠিক আছে, একটা ইয়োলিশ কালারের, ঠিক আছে, একটা চিপচিপে পদার্থ। তো সেই যে ফ্যাট, যেটা সেই ফ্যাটেরই মতো কি কোলেস্টেরলেরও কি তার বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কি চিপচিপে গাঢ় আঠালো একটা পদার্থ, যা আমাদের কোথায় কোথায় যায়, যা আমাদের শরীরের বিভিন্ন অংশে থাকে। কার মাধ্যমে মিশতে থাকে, রক্তের মাধ্যমে মিশতে থাকে। আমাদের রক্তের বিভিন্ন পোর্শনের মধ্যে যেমন গ্লুকোজ সরবরাহ হচ্ছে, সেইভাবে ঠিক সেমভাবে কি আমাদের ফ্যাটও সরবরাহ হচ্ছে, ঠিক আছে। কোথায় সরবরাহ, কি সরবরাহ হয় ধীরে ধীরে বলবো, প্রথম থেকে সঠিকভাবে শুনতে থাকো, আমি আশা রাখছি লাস্ট অবধি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, কোলেস্টেরল কি, কোলেস্টেরল হলো ফ্যাট থেকেই উদ্ভূত একটা ফ্যাট, এই কারণে কোলেস্টেরল হচ্ছে লব্ধ ফ্যাট। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, যে কোলেস্টেরল কী জাতীয় ফ্যাট, সেটা হচ্ছে কি লব্ধ ফ্যাট। ফ্যাট কিন্তু 3 ধরনের আছে, ঠিক আছে। তো সরল ফ্যাট, সংযুক্ত ফ্যাট, আর কি তোমার লব্ধ ফ্যাট, ঠিক আছে। তো এই যে কোলেস্টেরল, সেটা হচ্ছে কি লব্ধ ফ্যাট, ঠিক আছে। তো দেখো নেক্সট দেখো কি বলছে, ওয়াক্সি, এখান থেকেই বাংলা ইংলিশটা বলে দিচ্ছি। ওয়াক্সি মানে মোমের মতো, ফ্যাট লাইক সাবস্টেন্স মানে ফ্যাটের মতো কি পদার্থ, যেটা কোথায় তৈরি হয়, আমাদের লিভারে তৈরি হয়। আমরা জানি আমাদের লিভারে একটা বিশেষ, আমাদের লিভার একটা অর্গান, যেই অর্গানে কি ফ্যাট কি হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ফাউন্ড কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে কোথায় পাওয়া যায়, রক্তের মধ্যে। এছাড়াও ফ্যাট পাওয়া যায় কি আমাদের যে সেল আছে, আমাদের যে কোষ আছে, সেই কোষেও পাওয়া যায়। যখন আমি তোমাদের প্রোটিন পড়িয়েছিলাম, যখন আমি তোমাদের ফ্যাট পড়িয়েছিলাম, তখন আমি ফসফোলিপিড বাইলেয়ার পড়িয়েছিলাম, যেখানে কি ফসফোলিপিড বাইলেয়ার পোর্শন থাকে, অর্থাৎ এমন একটা ফসফোলিপিড যার মাথাটা কি হয়, জলে দ্রবীভূত হয়, এমন একটা ফ্যাট যেটা হচ্ছে ফ্যাটের টেল বা লেজ, যেটা কি জলে দ্রবীভূত হয় না। এটাকে হাইড্রোফিলিক বলে, এটাকে হাইড্রোফোবিক বলে। তো এই বিষয়গুলো আমি পড়িয়ে দিয়েছিলাম যে এটা কোষে থাকে, তো এই কারণেই এটা বলা হচ্ছে কি এটা সেলের মধ্যেও পাওয়া যায় বা কোষের মধ্যেও পাওয়া যায়। চলো নেক্সট দেখা যাক
নেক্সট হচ্ছে যে এই যে এক্ষুনি বললাম যে এই ফ্যাটটা কীরকম ফ্যাট, এটা হচ্ছে ডিরাইভ ফ্যাট। আর ডিরাইভ ফ্যাট মানে আমরা কি জানি, ডিরাইভ ফ্যাট মানে যেই ফ্যাট কি কোনো ফ্যাট থেকে উদ্ভূত হয়েছে, কোথা থেকে উদ্ভূত হয়েছে, তো সেটা ডিরাইভ ফ্যাটকে সেটা হচ্ছে কি কোলেস্টেরল। সোর্স দেখে নাও, একটু আগেই বলেছি যেই খাবার আমরা খাই সেই খাবার থেকেই যে ফ্যাট পোরশন থাকে সেখান থেকেই কি কোলেস্টেরলের জন্ম হয়। আর কি আমাদের লিভার যে সেই লিভারও কি করে, তৈরি করে। দেখো আমি প্রথমেও এটা তোমাদের বললাম, কোলেস্টেরল যেটা সেটা ভালো কাজও করে, কোলেস্টেরল যেটা সেটা আমাদের খারাপ কাজও করে। চলো দেখি আমাদের কোলেস্টেরলের আমাদের ফাংশনটা কি, কোলেস্টেরলের আমাদের দেহে কোলেস্টেরলের আসলে কাজ কী। দেখো ফার্স্ট হচ্ছে আমাদের দেহের হরমোন নির্মাণ করে। কেমন ধরনের হরমোন, যেই হরমোনগুলোকে স্টেরয়েড হরমোন বলা হয়। ঠিক আছে, দেখবে তোমরা হয়তো শুনেছ যে অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, যার ফলে সে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে, শরীরে কী হয়ে যাচ্ছে, বেশি মানে ফ্যাট জমে যাচ্ছে। তো স্টেরয়েড হচ্ছে কি এক ধরনের কোলেস্টেরল টাইপ ফ্যাট। ঠিক আছে, তো এখানে আমাদের হরমোনের কথা বলেছে, তার মানে এমন একটা হরমোন যে কিনা কি দিয়ে তৈরি, কোলেস্টেরল দিয়ে তৈরি বা স্টেরয়েড হরমোন বলে। দেখো এই ধরনের হরমোন মূলত যেগুলো হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারক হরমোন, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন, রিল্যাক্সিং, এই সমস্ত হরমোনগুলো হচ্ছে কি আমাদের মানে স্টেরয়েড হরমোন, যেটা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো টিস্যু আর মেমব্রেন ফর্মেশন করে। একটু আগেই বলছিলাম যে একটা সেলের মধ্যে থাকে আর ওপরের মেমব্রেনে ফসফোলিপিড বাইলেয়ার থাকে। ঠিক আছে, সেটা অবশ্যই প্রোটিন চ্যাপ্টার যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই যে সেলের মধ্যে থাকে, তো এর ফলে কি হয়, মানে টিস্যু বা বিভিন্ন কলা বলো, ঠিক আছে, অনেকগুলো কোষ মিলে টিস্যু হয় আর কি মেমব্রেনকে ফর্মেশন করে, মানে তার পর্দার ফর্মেশন করে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে কি আমাদের কোলেস্টেরল কি করে, সেল ওয়াল নির্মাণেও সাহায্য করে। এই সেমই বিষয়, সেলের গঠনে সাহায্য করে, এটা মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে কি হরমোন, একটু আগেই বললাম হরমোন। আর একটা কি ভিটামিন ডি। আমরা যখন ভিটামিন চ্যাপ্টার পড়ব, তখন ভিটামিন ডি যখন পড়ব তখন আমরা জানবো যে আমাদের ত্বকে আর্গোস্টেরল নামক একটা অংশ থাকে, আর সেইখানে কি হয়, সূর্যের আলো যখন আমাদের শরীরে পড়ে তখন অতি তাড়াতাড়ি সেখান থেকে কি হয়, ভিটামিন ডি উৎপন্ন হয়। তো সেখানে যে হেল্প করে, সে কে হেল্প করে, সেটা হচ্ছে কি কোলেস্টেরল হেল্প করে ভিটামিন ডি উৎপন্ন করতেও। ত্বকের আর্গোস্টেরল থেকে যখন আমাদের ভিটামিন ডি, সূর্যের আলো পড়লে ভিটামিন ডি উৎপন্ন হয়, তো তখনও হেল্প করে কি কোলেস্টেরল। আর কি বাইল অ্যাসিড নির্মাণে সাহায্য করে। বাইল জুস কি, বাইল জুস হলো আমাদের লিভারের মধ্যে কি হয়, আমাদের লিভারের মধ্যে এক ধরনের জুস তৈরি হয় যেটাকে বলা হয় কি বাইল জুস বা বাইল সল্ট। ঠিক আছে, তো এই বাইল জুস কি করে, আমরা যত ধরনের ফ্যাট জাতীয় খাবার খাই সেই ফ্যাট জাতীয় খাবারকে ছোট 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 করে ভাঙে, আর এই প্রসেসকে বলা হয় কি ইমালসিফিকেশান। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের কোলেস্টেরল আমাদের দেহে কি করে, হেল্প করে। চলো এবার দেখো, এই যে কোলেস্টেরল আছে, ভালো কোলেস্টেরলও যেমন আছে, খারাপ কোলেস্টেরল আছে। তো ম্যাম ভালো কোলেস্টেরলটা কি? দেখো ভালো কোলেস্টেরলকে বলা হয় হচ্ছে HDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা খারাপ কোলেস্টেরল, সেটা হচ্ছে LDL, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। দেখো এখানে আমি বলছি কি লিপোপ্রোটিন, তাই না, লিপোপ্রোটিন, তার মানে এখানে যাই থাকুক না কেন দুটো জায়গাতেই কমন, সেটা হচ্ছে কি লিপোপ্রোটিন। তাহলে ম্যাম এই লিপোপ্রোটিনটা কি? লিপোপ্রোটিন মানে হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেখানে লিপিডও থাকবে, ফ্যাটও থাকবে। আমরা জেনেছিলাম লিপোস থেকে লিপিড কথা এসেছে, তাই লিপোর কথার মানেই হচ্ছে কি ফ্যাট, আর প্রোটিন মানে তো প্রোটিন, তাই লিপোপ্রোটিন। কি লেখা আছে দেখো, লিপোপ্রোটিনস আর কি রাউন্ড পার্টিকেল মেড অফ ফ্যাট বা লিপিড অ্যান্ড কি প্রোটিন। ঠিক আছে, আর এটা কোথায় আমাদের দেহে থাকে, আমাদের রক্তের মধ্যে এটা কি করে, ট্র্যাভেল করে। কোথায় ট্র্যাভেল করে, ব্লাড স্ট্রিমে থেকে সেল মানে রক্ত থেকে
কোষে কোষে এটা কি ট্রাভেল করে। দেখো এবার এই লিপোপ্রোটিন সম্পর্কে তো আমরা জানলাম, এখানে লিপোপ্রোটিনের ছবিটাও ভালো করে দেখো। লিপোপ্রোটিনের ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, যেটা একটু আগে আমি বলেছিলাম ফসফোলিপিড বাইলেয়ার। হ্যাঁ কি না বলো, ফসফোলিপিড বাইলেয়ার মানে এমন একটা অংশ থাকে যেখানে ফসফোলিপিডের বাইলেয়ার স্তর থাকে, দুটো ধরনের স্যান্ডউইচের মতো এরকম দুখানা স্তর থাকে, তাই বাইলেয়ার বলা হচ্ছে। ঠিক আছে, তো এই যে ফসফোলিপিড বাইলেয়ার যেটা, সেইটাকে বলা হয় কি, সেটা অ্যাম্পিপ্যাথেটিক নেচার। অ্যাম্পিপ্যাথেটিক নেচার মানে কি, যেটা হচ্ছে কি উভধর্মী। উভধর্মী কেন বলা হচ্ছে, এই ফসফোলিপিড বাইলেয়ারের ওপরের যে গোল পোর্শনগুলো দেখছো, এগুলো কি হয়, জলে দ্রবীভূত হয়। জলে দ্রবীভূত হয় মানে কি, এরা হচ্ছে কি হাইড্রোফিলিক। ঠিক আছে, হাইড্রোফিলিক। আর এরা হচ্ছে কি, যেগুলো লিপিড দেখছো সরু সরু টেল, এরা কি, এরা দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না। তাহলে এরা কেমন নেচার, এরা হচ্ছে কি হাইড্রোফোবিক। আমি এটাও বলেছিলাম এরা জলে দ্রবীভূত হয় না, তো কি হয়েছে, এরা বেনজিন, অ্যাসিটোন, এগুলোতে অ্যালকোহল, এগুলোতে কিন্তু দ্রবীভূত হয়। ঠিক আছে, তো চলো এরা তাহলে কি, একজন জলে দ্রবীভূত হচ্ছে, একজন হচ্ছে না, এই কারণেই একে কি বলা হচ্ছে, অ্যাম্পিপ্যাথেটিক নেচার। চলো এই লিপোপ্রোটিন যে বলছি, লিপিড আর প্রোটিনযুক্ত অংশ, এই লিপোপ্রোটিনের মধ্যে কি থাকে, দেখো এখানে তো থাকছেই, প্রোটিন তো থাকছেই। ঠিক আছে, এছাড়াও লিপোপ্রোটিন যেটা, তার ভিতরে কি থাকছে, তার ভিতরে থাকছে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই যে পোর্শনগুলো দেখছো গ্রিন কালারের, এগুলো হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। তোমরা বলবে যে ট্রাইগ্লিসারাইড কি, দেখো যখন কারোর দেখবে হার্ট ব্লকেজের সম্ভাবনা থাকে, কারোর যখন কোলেস্টেরল চেক করতে হয়, তখন দেখবে তার লিপিড প্রোফাইল চেক করে। আর লিপিড প্রোফাইল যখন চেক করে, তখন দেখবে সেখানে এলডিএল, এইচডিএল, ঠিক আছে, ভিএলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, এছাড়াও দেখবে ট্রাইগ্লিসারাইড চেক করে। তো এই যে ট্রাইগ্লিসারাইড যার শরীরের মধ্যে বেশি থাকবে, তার মারাত্মক হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু থেকে থাকে, বা হার্ট ব্লকেজের সম্ভাবনা থেকে থাকে। তো ট্রাইগ্লিসারাইড কিন্তু একটা আমাদের জন্য, শরীরের জন্য বলতে পারো একটা ক্ষতিকর। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এই যে লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিন অনুযায়ী কোলেস্টেরলকে কভাগে ভাগ করা হয়েছে। দেখো নর্মালি আমি যদি তিনটে ভাগ দেখাই, সেই ভাগগুলো কি কি, একটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে আমরা শর্টে বলি কি এলডিএল, যেটা হচ্ছে কি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে বলা হয় এইচডিএল। ঠিক আছে, আর যেটা হচ্ছে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, সেটাকে বলা হয় কি ভিএলডিএল। দেখো এবার বোঝার বিষয়। ঠিক আছে, দেখো আমরা যেমন স্যাচুরেটেড ফ্যাটকে, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত। ঠিক আছে, আমরা যখন স্যাচুরেটেড ফ্যাটকে লিখেছিলাম, তখন আমরা সেখানে লিখেছিলাম এটা কেমন ফ্যাট, এটা হচ্ছে একটা খারাপ ফ্যাট বা ব্যাড ফ্যাট। ঠিক আছে, তো সেমভাবে তুমি যদি যত স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ শরীরের মধ্যে নিতে থাকবে, খেতে থাকবে, স্যাচুরেটেড ফ্যাট জাতীয় জিনিস যেমন ঘি, মাখন, চর্বি জাতীয় জিনিস, চিজ, বার্গার, পেস্ট্রি, এগুলো যত খেতে থাকবে, তত কি হবে, তোমার শরীরে এলডিএলের মাত্রা বৃদ্ধি পাবে। আর যত এলডিএলের মাত্রা বৃদ্ধি পাবে, তার মানে তোমার শরীরে কেমন কোলেস্টেরল বৃদ্ধি পেল, যেটা কিনা কি ব্যাড কোলেস্টেরল। তাহলে বুঝতে পারছি আমরা ব্যাড ফ্যাট খেলেই কিন্তু আমাদের শরীরে কি তৈরি হবে, ব্যাড কোলেস্টেরল তৈরি হবে। চলো নেক্সট আসো, নেক্সট আমরা পড়েছিলাম যেটা হচ্ছে কি আনস্যাচুরেটেড, যেটা আমরা পড়েছিলাম কি আনস্যাচুরেটেড। আর এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম কি গুড ফ্যাট। আমি যদি আমার শরীরের মধ্যে গুড ফ্যাট খেতে থাকি, যেমন ধরো বাদাম, ঠিক আছে, যেমন ধরো উদ্ভিজ্জ যেগুলো পাওয়া যায়, ঠিক আছে, আমরা নর্মালি যেরকম সাদা তেল খাই, সেটা সর্ষের তেল মোটামুটি পরিমাণে যদি নিতে থাকি, তাহলে আমাদের শরীরে কেমন ফ্যাট বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর যেটাকে বলা হয় কি এইচডিএল, বা যেটাকে বলা হয় কি গুড ফ্যাট। তাহলে কিছু মাথায় ঢুকছে কি, আগে এইটা বলো, কিছু কি মাথায় ঢুকছে, যে আমরা যদি ব্যাড ফ্যাট খেতে থাকি, আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল হবে, আমরা যদি গুড ফ্যাট খেতে থাকি, তাহলে আমাদের শরীরে কেমন কোলেস্টেরল তৈরি হবে, সেটা হচ্ছে এইচডিএল বা গুড কোলেস্টেরল।
চলো এবার চলে আসি ম্যাম, তাহলে এই ভিএলডিএলটা কি? দেখো ভিএলডিএল যেটাও কিন্তু আমাদের ব্যাড ফ্যাট খেলেই হয়, যেটাও এই স্যাচুরেটেড ফ্যাট বা যদি ট্রান্স ফ্যাট মানে তো বলে দিলাম, ঠিক আছে, যেগুলো হচ্ছে হাইড্রোজেনেটেড, যেগুলো ভেজিটেবল অয়েল জাতীয় খাবার, ঠিক আছে, সেগুলো যদি আমরা খেতে থাকি তাহলে কি অতিরিক্ত পরিমাণে কি ভিএলডিএল তৈরি হতে থাকবে। আর মারাত্মক রিস্ক থাকে হচ্ছে এই ভিএলডিএল এর পরিমাণ বেড়ে গেলে শরীরে হার্ট ব্লকেজে, ঠিক আছে। মনে রাখবে একটা জিনিস, যেটা হচ্ছে ভিএলডিএল, ঠিক আছে, এলডিএল আর একটা ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের শরীরে খুব ক্ষতিকর, ঠিক আছে। তো দেখো একটা জিনিস তোমরা এখান থেকে দেখতে পাবে, ভিএলডিএল মানে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে। তার মানে আমাদের লিভারের মধ্যে থেকে এইটা উৎপন্ন হয়, কারণ আমি তো বললাম কোলেস্ট্রল আমাদের লিভার তৈরি করে, তার মানে আমাদের লিভার থেকে কি হবে, ভিএলডিএলও তৈরি হবে যদি ব্যাড ফ্যাট ট্রান্স ফ্যাট অতিরিক্ত পরিমাণে খেতে থাকি, ঠিক আছে। এই ভিএলডিএলেরই পরবর্তী রূপ হচ্ছে যেটা এলডিএল, এটা ভেরি লো ডেনসিটি, মানে ভেরি লো ডেনসিটি, ঘনত্বটা কি ভেরি লো, ঠিক আছে, আর এটা কি শুধু লো ডেনসিটি, তাহলে ভিএলডিএল থেকেই উৎপত্তি হবে কি এলডিএল এর বা লো ডেনসিটি লিপোপ্রোটিনের, বুঝতে পারছো? তার মানে এই দুটোই কি, এই দুটোই হচ্ছে কি ব্যাড ফ্যাট, এই দুটোই হচ্ছে ব্যাড কোলেস্ট্রল যেটা ব্যাড ফ্যাট খেলে হয়, এই দুটোই হচ্ছে কি, এই দুটোই হচ্ছে কি ব্যাড কোলেস্ট্রল, সরি এটা ব্যাড ফ্যাট লিখে ফেলেছিলাম, এই দুটোই হচ্ছে কি ব্যাড কোলেস্টেরল। আমার কথাটা ক্লিয়ার হলো তো? বুঝতে পারছো তো বিষয়গুলো? চলো এবার দেখা যাক যে কি হয় ঘটনাটা। দেখো এই যে আমাদের লো ডেনসিটি লিপোপ্রোটিন আছে, এই পেজটাকে একটু পরিষ্কার করি, হ্যাঁ দাঁড়াও, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আগে, ঠিক আছে, পেজটাকে একটু পরিষ্কার করি, নাহলে বুঝতে পারবে না। দেখো ভালো করে দেখবে, হ্যাঁ ধীরে ধীরে বলছি। দেখো এই যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটা কেমন ফ্যাট খেলে হয়? তোমরা বলবে ম্যাম ব্যাড ফ্যাট খেলে হয়, এটা তোমরা এতক্ষণে বুঝে গেছো, আমি শিওর এটা, ঠিক আছে, কারণ এটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়। তো এই যে ব্যাড ফ্যাট যখন আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে, লিভার দ্বারা তৈরি হচ্ছে, তখন কি করবে এই ব্যাড ফ্যাট লিভার থেকে কি করবে, বিভিন্ন ধরনের যে ফ্যাট বা কোলেস্টেরল সেগুলোকে কোথায় নিয়ে যাবে, রক্তের মাধ্যমে কি করবে, সেল টিস্যু অর্গানে নিয়ে যাবে। সেল বলতে কোষ, টিস্যু মানে কোষের সমষ্টি যেটাকে কলা বলা হয়, অর্গান মানে কি বলা হয়, যেটা হচ্ছে আমাদের অঙ্গতে নিয়ে যায়। তার মানে তোমরা বলতে পারো এই যে আমাদের এলডিএল, এটা একটা গাড়ির মতো কাজ করছে, ঠিক আছে। এলডিএল নামক একটা কি আছে, একটা গাড়ি আছে এলডিএল নামক, ঠিক আছে, যে কি করছে, লিভার থেকে কি বয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাট কোলেস্টেরলকে বয়ে নিয়ে যাচ্ছে, যেটা কোথায় নিয়ে যাচ্ছে, রক্তের মাধ্যমে কোথায় নিয়ে যাচ্ছে, সেল টিস্যু অর্গানে। আর আমি তো তখনই তোমাদের বললাম কোলেস্টেরল কোথায় কোথায় যায়, ব্লাড, এই সমস্ত অংশে ব্লাডের মধ্যে মিশতে মিশতে সেল টিস্যু অর্গানে যায়। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিনের কাজ। এবার দেখো এইচডিএল অর্থাৎ কি হাই ডেনসিটি লিপোপ্রোটিন। দেখো হাই ডেনসিটি লিপোপ্রোটিন এও তো লিভারেই তৈরি হচ্ছে। এই হাই ডেনসিটি লিপোপ্রোটিন এও কি করবে, একটা গাড়ির মতনই কাজ করবে। এও একটা কি গাড়ি, যেটা হচ্ছে কি এইচডিএল, এও একটা গাড়ি, ঠিক আছে। আর এ কি বয়ে নিয়ে যাবে, ঠিক আছে, এও তোমার বয়ে নিয়ে যায় কিছু, ঠিক আছে, কিন্তু কি বয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে কি যেটা আমাদের শরীরের মধ্যে ভালো কাজ করে, অর্থাৎ বাইল জুস, ঠিক আছে, যেটা হচ্ছে কি বাইল জুস, ঠিক আছে। তো এই যে বাইল জুস বলো, ভিটামিন বলো, এমন কিছু ভিটামিনের নাম বলেছিলাম যেগুলো কি ফ্যাটে মিশে থাকে, যেমন এ ডি ই কে ভিটামিন, তো এই ভিটামিনগুলোকেও কি বহনের কাজ করে হচ্ছে কি ফ্যাটের মাধ্যমে এই এইচডিএল। কোথায় নিয়ে যায়, লিভার থেকে এই এইচডিএল কি করবে, এইগুলোকে নিয়ে যাবে কি সেল টিস্যু অর্গানে, ঠিক আছে। এও সেল টিস্যু অর্গানে নিয়ে গেল, এও তোমার সেল টিস্যু অর্গানে নিয়ে গেল, এ খারাপ ফ্যাটকে নিয়ে গেল, এ ভালো যেগুলো কাজ করবে সেগুলোকে নিয়ে গেল। কিন্তু এ নিয়ে গিয়েই শেষ থাকে না, এ নিয়ে গিয়ে আরও একটা কাজ থাকে। কি কাজ থাকে, এ নিয়ে যাওয়ার পরে
আমাদের যে লিভার, আমাদের যে সেল টিস্যু অর্গানে তো দিয়ে এলো, দেওয়ার পর যে আরও যে এক্সেস দিয়ে যে কাজগুলো হলো, যেইটুকু দিল কাজগুলো হলো, ঠিক আছে। এবার যে এক্সেস যেই সমস্ত ফ্যাটগুলো পড়ে থাকবে সেল টিস্যুতে, সেগুলোকে ও আবার নিয়ে চলে যাবে কোথায়? লিভারে। আর সেইগুলো আবার কি হয়? বাইল জুস ফর্মেশন করে, বাইল জুসকে গঠন করে, ঠিক আছে, যে আবার ফ্যাট জাতীয় খাবারকে ভাঙবে। তাহলে আমি মোদ্দা কথা কী বললাম? আমি বললাম এও নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এ নিয়ে গিয়ে শুধু নিয়ে গিয়েই শেষ থাকে না, এ নিয়ে গিয়ে কিন্তু আবার ফেরত আসে কি? লিভারের মধ্যে। এ নিয়ে গিয়ে আবার ফেরত আসে কোথায়? লিভারের মধ্যে। এক্সেস অ্যামাউন্টে যেগুলো থাকে সেল টিস্যু অর্গানে, অতিরিক্ত থাকলে তো খারাপ, তো এক্সেসগুলোকেও নিয়ে চলে যায় কোথায়? লিভারের মধ্যে। তাহলে দেখো, যদি তুমি অতিরিক্ত পরিমাণে বাজে ফ্যাট খাও, তাহলে তোমার মধ্যে যত ফ্যাটগুলোকে কি করবে? সেল টিস্যু অর্গানে তো দিয়ে আসার লোক আছে, কিন্তু এই যে নিয়ে আসার লোক, এ তো গঠিত হবে না, যে হচ্ছে HDL। এই কারণেই সবসময় কি উচিত? আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত, যেটাকে কি বলা হয়? যেটাকে গুড ফ্যাট বলা হয়। যেটাকে কি বলা হয়? যেটাকে আমরা বলতে পারি কি? গুড ফ্যাট। বুঝতে পেরেছো আমার কথাটা? তাহলে HDL কি, LDL কি, এটা বুঝতে পেরেছো? দেখো, VLDL কি তো আমি বলে দিলাম, যে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাও লিভার থেকেই তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এর পরবর্তী স্টেপ যেটা, সেটাই হচ্ছে কি? LDL। কিন্তু দুজনেই এরা কি? ব্যাড কোলেস্টেরল, ঠিক আছে, দুজনেই এরা কি? ব্যাড। চলো নেক্সট দেখা যাক। দেখো, এখানে পুরো সুন্দর করে লেখাও আছে, এটাই আমি তাও বলে দিচ্ছি। দেখো, যেটা হচ্ছে HDL, সেটা হচ্ছে গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কি করছে? ক্যারিজ এক্সেস কোলেস্টেরল ইয়োর ব্লাড অ্যান্ড টেক্স টু ব্যাক ইয়োর লিভার, ওয়্যার ইটস ব্রোকেন ডাউন অ্যান্ড রিমুভ ফ্রম ইয়োর বডি। ঠিক আছে, মানে ও কী করছে? যেগুলো এক্সেস যেগুলো আছে, সেগুলোকে কি করছে? ও বার করে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, যেটা LDL, যেটাকে বলা হয় কি? ব্যাড কোলেস্টেরল। আর যেটা কি করছে? দেখো, takes cholesterol from the liver to body tissue. If there high level of bad LDL cholesterol in the blood, it can build up in the walls for your blood. মানে কি? যে ব্লাড ভ্যাসেল মানে কি? মানে এই রকম হচ্ছে শিরা থাকবে। এ কি করবে? যখন ও যেতে থাকবে না, এই লো ডেন্সিটি লিপোপ্রোটিন যখন, এখানে ধরো একটা বডি, একটা অর্গান আছে, ঠিক আছে, তো এই অর্গানে যখন এই লো ডেন্সিটি লিপোপ্রোটিনটা নিয়ে যাবে না, তখন এই অর্গানে গায়ে কি হতে থাকবে? জমতে থাকবে। এই অর্গানের গায়ে কি হতে থাকবে? ক্রিস্টাল আকার, একটা পুরো শক্ত আকার ধারণ করবে। আর তার ফলে কি হবে? তোমার যে রক্ত, যে চলাচলের প্রসেসটা, রক্ত যে এখান দিয়ে যাচ্ছিল, সে ভালো করে যেতে পারবে না। তখন এখানে কি হবে? ধাক্কা খেতে খেতে এই জায়গাটা ফেটে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে? ব্লকেজ হতে হতে পুরো হার্ট অ্যাট্যাক হয়ে যেতে পারে। তো এই কারণেই বলে কি, যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে কি? খারাপ একটা কোলেস্টেরল। মনে থাকবে আমার কথাটা? চলো নেক্সট দেখো। VLDL, এটাও তো তোমাদের বলে দিলাম যে VLDL কি, এটা নর্মাল লেভেলটা কত দেখে নেবে, ঠিক আছে। এছাড়াও VLDLও কিন্তু একটা খারাপ কোলেস্টেরল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আরও আরেক ধরনের পড়বো, আরেক ধরনের কোলেস্টেরলের অংশ, যেটাকে বলা হয় কি? কাইলোমাইক্রন। ম্যাম, এই কাইলোমাইক্রনটা কি? LDL বুঝলাম, VLDL বুঝলাম, HDL বুঝলাম, কিন্তু এই কাইলোমাইক্রনটা কি? দেখো, কাইলোমাইক্রন সেটাই যেটার মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড থাকে, ঠিক আছে। আমি তখন তোমাকে ট্রাইগ্লিসারাইডের অংশটা দেখালাম, যে কোন অংশটায় থাকে, ঠিক আছে, লিপোপ্রোটিনের কোন পোর্শনটা থাকে। তো এই যে তোমার কাইলোমাইক্রন, এটা কি করে? এটা এটা কি দিয়ে তৈরি হয়? ট্রাইগ্লিসারাইড দিয়ে তৈরি হয়। কিন্তু ম্যাম, কোথায় তৈরি হয় এটা? এই কাইলোমাইক্রনটা সব জায়গায় তৈরি হয় না। এই কাইলোমাইক্রনটা কোথায় তৈরি হয়? যেটা হচ্ছে ইন্টেস্টাইনাল সেল। ইন্টেস্টাইনাল সেল মানে ইন্টেস্টাইনাল মিউকোসা সেল, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ঠিক আছে, সেই ক্ষুদ্রান্তের যে কোষ আছে, সেখানে তৈরি হয় হচ্ছে কি? এই কাইলোমাইক্রন, যার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? ট্রাইগ্লিসারাইড থাকে। আর যেটা
অত্যাধিক ক্ষতিকর। এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি দিনের দিনে বাড়তে থাকে তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, তো যখন ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে ডাক্তার বলবে দেখবে তেল জাতীয় খাবার পুরো বর্জন করে দিতে। ঠিক আছে, তোমার যেগুলো ভাতের পরিমাণটা কমিয়ে দিতে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু ডাক্তার বলবে। ঠিক আছে, তো এই যে কাইলোমাইক্রন এর মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে কি থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে। চলো নেক্সট দেখো, আমি তো পুরো বিষয়টা তোমাদের বোঝালাম। ঠিক আছে, আমি তোমাদের এলডিএল বোঝালাম, ভিএলডিএল বললাম, তোমাদের আমি এইচডিএল বললাম, কাইলোমাইক্রন বললাম। এবার আমি পুরো একটা চার্ট আছে যেখানে আর কি টোটাল আমি যেটা বললাম একটা ছবির মধ্যে আছে। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের লিভার ম্যাম। ঠিক আছে, এটা কি, এটা আমাদের লিভার। এই লিভার থেকে কিসের তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ভিএলডিএল। এবার যদি বলো কেন তৈরি হচ্ছে, তুমি ব্যাড ফ্যাট খাচ্ছ, তুমি ট্রান্স ফ্যাট খাচ্ছ। ঠিক আছে, যার কারণে কি হয়ে যাচ্ছে, ভিএলডিএল এর মাত্রা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই ভিএলডিএল এর থেকেই কার উৎপত্তি হচ্ছে, যেটা হচ্ছে এলডিএল। ঘনত্বটা একটু কমে হয়ে যাচ্ছে, ঘনত্ব ভেরি লো ডেন্সিটি। ঠিক আছে, আর এটা হচ্ছে শুধু এলডিএল। ঠিক আছে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। তখনই বললাম যে এই এলডিএল কি, এটা একটা গাড়ির মতো। ঠিক আছে, এ কি পরিবহন করে, এ ফ্যাট পরিবহন করে, এ কোলেস্টেরল পরিবহন করে। ঠিক আছে, এগুলো বললাম। দেখো এলডিএল ইজ টু ডেলিভার কোলেস্টেরল টু সেল, মানে কি সেলের মধ্যে যাবে। দেখো সুন্দরভাবে বোঝানো আছে এটা কোথায় যাচ্ছে, সেলের মধ্যে যাচ্ছে, টিস্যুর মধ্যে যাচ্ছে, বিভিন্ন অর্গ্যান হতে পারে, এখানে লিখে দিচ্ছে টিস্যুর মধ্যে যাচ্ছে, বিভিন্ন অর্গ্যানের মধ্যে যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যেতে পারে। কার মাধ্যমে, অবশ্যই কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে। এ তো যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এইচডিএল কি করছে, এইচডিএল এবার কি করছে, যা বাইল জুস দেওয়ার পর, যত কিছু যা ভালো কিছু দেওয়ার পর কি করছে, এই রক্তের মাধ্যমে, এও তো তোমার লিভার থেকেই উৎপত্তি হয়েছে, ও কি করছে, যত কিছু বাজে এক্সেস, যেগুলো অতিরিক্ত, যেটা অতিরিক্ত বা এক্সেস পরিমাণে তোমার কি আছে, ফ্যাট আছে, অতিরিক্ত পরিমাণে কি ফ্যাট আছে, কোলেস্টেরল আছে, সেগুলোকে এইচডিএল কোথায় নিয়ে যাচ্ছে, এইচডিএল নিয়ে বার করে দিচ্ছে। ঠিক আছে, এইচডিএল কোথায় নিয়ে চলে যাচ্ছে, সেটা আবার লিভারে চলে যাচ্ছে, আর লিভার সেখান থেকে আবার কি হয়ে যাচ্ছে, যে সেটার থেকে আবার বাইল সল্ট তৈরি করছে, ওখানে কাজে লাগছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা টোটাল চার্ট, যেটা হচ্ছে এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, এগুলো কি এই বিষয়ে। চলো নেক্সট এবার দেখো এই ছবিটা দেখো, ভালো করে বুঝবে। হ্যাঁ, জিনিসগুলো ছবিতে সব কিছু বোঝা যাবে। দেখো এইটা কি, এটা হচ্ছে গুড কোলেস্টেরল। এটা যদি তোমার শরীরে থাকে এইচডিএল, তোমার কোনো চাপ নেই, নর্মাল তুমি আছো। দেখো নর্মাল লেখা আছে, তুমি নর্মাল আছো। ঠিক আছে, যদি এবার এলডিএলের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ বাজে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে থাকে, তাহলে এই যে তোমার ব্লাড ভ্যাসেল আছে, এটা হচ্ছে তোমার রক্তবাহিকা, এটা হচ্ছে তোমার ব্লাড ভ্যাসেল যেখান দিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেইখানে কি করে, এই যে দেখছো ইয়েলো কালারের পোর্শন, এখানেও জমিয়ে দিতে থাকে। আর জমিয়ে দেওয়ার থাকার ফলে কি হয়, আমি তো তখন বললাম যে তখনই ব্লকেজ দেখা যায়, তখনই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা। আর এটাই হচ্ছে কি প্রবলেম করে দেবে তোমার শরীরে। চলো এবার আমরা কয়েকটা টার্ম দেখব। কিসের টার্ম, যে বিভিন্ন যখন আমাদের হার্টের প্রবলেম হয় কী কী টার্মগুলো, একটু সেই বিষয়গুলো দেখব। দেখো ফার্স্ট যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে কি অ্যাঞ্জাইনা। ঠিক আছে, বা অ্যাঞ্জিনাও বলা হয়। এটা আসলে কি, তা ছবিটাতে কি বুঝতে পারছো, যখন তোমার হালকা ফুলকা কি হয়েছে, ব্লকেজ হতে শুরু করেছে, তোমার চেস্টে পেন হতে শুরু করবে। ঠিক আছে, তোমার শরীরে ব্যাড কোলেস্টেরল কি করছে, তোমার শরীরের যেই রক্ত, তোমার হৃৎপিণ্ডের যে পোর্শান আছে, সেই পোর্শানে কি করছে, যে চারপাশে যে শিরা আছে, ধমনী আছে, সেগুলোকে কি করছে, ধীরে ধীরে এরকমভাবে ব্লকেজ করে দিচ্ছে।
ঠিক আছে, ধীরে ধীরে কী করছে, এইভাবে ব্লকেজ করে দিচ্ছে, এর গায়ে গায়ে স্তরে ক্রিস্টাল আকারে জমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তোমার রক্ত প্রবাহ সঠিকভাবে হচ্ছে না, সঠিক ক্লিয়ারলি স্মুথলি হচ্ছে না, পুরো চাপে চাপে হচ্ছে। ঠিক আছে, তখন তোমার কি হতে পারে, হার্টে পেন হতে শুরু করবে। হার্টে পেন হতে শুরু করলে সেই যে অংশটা, সেই যে স্টেজটা, সেইটাকে বলা হয় কি অ্যাঞ্জাইনা। ঠিক আছে, দেখো এটা কি চেস্ট পেন। ঠিক আছে, ডিসকমফোর্ট ইউ ফিল ওয়েন দেয়ার ইজ নট এনাফ ব্লাড ফ্লো, সঠিকভাবে ব্লাড ফ্লো হচ্ছে না, কোথায়, তোমার হার্ট মাসেলে। বোঝা গেছে কথাটা? তো এইটাকে বলা হয় কি অ্যাঞ্জাইনা। যদি বলা হয় অ্যাঞ্জাইনা কিসের সঙ্গে জড়িত, বলবে হার্ট পেনের সাথে জড়িত বা চেস্ট পেনের সাথে জড়িত। চলো নেক্সট দেখো, এই ছবিটা তো তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আশা করি যে কি বলছিলাম। এই যে ব্লাড স্ট্রিম, সঠিকভাবে ব্লাড যাচ্ছে ভ্যাসেলের মাধ্যমে, কিন্তু যখনই এই যে দেখো কোলেস্টেরল জমে যাচ্ছে, কোলেস্টেরল জমে যাচ্ছে, ঠিক আছে, তো দেখো রক্তে যাওয়ার পথটা অনেকটা তোমার কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর ধীরে ধীরে জমতে জমতে পুরো এই দেখো তোমার রক্তকে কি করে দিচ্ছে, আটকে দিচ্ছে। আর রক্তকে যদি আটকে দেয় তাহলে কি পরিবহন হবে না, অক্সিজেন পরিবহন হবে না। অক্সিজেন যদি পরিবহন না হয় তুমি বাঁচতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ কী ম্যাম? দেখো আমাদের এই যে হার্ট আছে, সেই হার্টের না একটা সুন্দর ফ্লো আছে, যে কিভাবে হার্টটা ফ্লো হয় তোমরা খুব জানলে অদ্ভুত হবে। আমাদের যে হার্ট ফ্লো হয় সেটা 0.8 সেকেন্ডের মধ্যে টোটাল একবার কি হয়ে যায়, ফ্লো হয়ে যায়। মানে টোটাল একবার কি হয়ে যায়, পুরো চক্রটা। এই যে হার্টের তোমার শিরা থেকে বাজে রক্ত যাচ্ছে, শিরা থেকে বাজে রক্ত, দুখানা শিরা আছে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, এই দুটো শিরা থেকে বাজে রক্ত যাচ্ছে। ঠিক আছে, গিয়ে কি হচ্ছে, আবার ঘুরে তোমার এই দিকে ফুসফুস থাকবে, এইদিকে ফুসফুস থাকবে, এই ফুসফুসের মধ্যে কি হচ্ছে, তোমার গ্যাসের আদান প্রদান হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড বার হবে বাইরে, আর O2 ঢুকবে। ঠিক আছে, ঢুকে আবার যে তোমার একটা ভালো ব্লাডের ভিতরে ঢুকছে, ঢুকে পুরো এই যে তোমার অ্যায়োটা আছে, এই যে আমাদের আছে হচ্ছে মহাধমনী, সেই ধমনীর মাধ্যমে পুরো ভালো রক্ত শরীরে বয়ে চলে যাবে। এই যে প্রসেসটা হতে 0.8 সেকেন্ড লাগে। ঠিক আছে, আর এটা কোথায় হয়, হার্টে হয়। এই সম্পর্কে হার্টের একটা ভিডিও বানানো আছে, তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে। ঠিক আছে, সংবহনতন্ত্রের। তো এই যে হার্টের অংশটা আছে, তো এখানে করোনারি আর্টারি বলে এক রকমের আর্টারি আছে। আর্টারি মানে হচ্ছে কি ধমনী। করোনারি আর্টারি, করোনারি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে ধমনী আছে, সেই ধমনী হচ্ছে করোনারি আর্টারি। ঠিক আছে, যে হৃৎপিণ্ডকে নিজেই নিজে কি করবে, সুস্থ রাখে এমন একটা। ঠিক আছে, হৃৎপিণ্ড তো আমাদের পুরো বডিটাকে রক্ত সংবহন করে চালাচ্ছে, তাই না? কিন্তু এই হৃৎপিণ্ডর জন্য নিজস্ব একটা আর্টারি থাকে, যেটা হচ্ছে কি করোনারি আর্টারি, যে কিনা ভালো রক্ত এই হৃৎপিণ্ডকে দেয়। ঠিক আছে, নিজের পরিশুদ্ধ রক্ত নিজেকেই নিজে দেয়, দিয়ে ভালো রাখে। ঠিক আছে, তো সেটা হচ্ছে করোনারি আর্টারি। আর যদি কোনো রকমের এই করোনারি আর্টারিতে এই কোলেস্টেরল জমতে থাকে, তাহলে কি হতে পারে, তাহলে এখানে দেখো সুন্দর ব্লাড ফ্লো হচ্ছে, এখানে কোনো কিছু জমে নেই বলে, কিন্তু এখানে জমে আছে বলে এখানে ব্লাড ফ্লো ব্লকেজ দেখা যাবে, আর সেইখানেও কিন্তু হার্ট ডিজিজ হতে পারে, হার্ট ব্লকেজ, হার্ট অ্যাট্যাক হতে পারে। তাহলে কেন বুঝতে পারলে এই লাস্ট পজিশানে এসে, যে আমি বারবার বলছিলাম যে খারাপ কোলেস্টেরল আমাদের কি প্রবলেম করে, কি প্রবলেম করে, আসলে খারাপ কোলেস্টেরল আমাদের এইভাবে হার্টে প্রবলেম করে। ঠিক আছে, চলো দেখো এবার আমি বলি যে কোলেস্টেরলের যেটা ওভারঅল যদি বলো যে আমাদের কত থাকা প্রয়োজন, যদি বলা হয় যে আমাদের ওভারঅলে কত থাকা প্রয়োজন, তাহলে বলবে কি যে তোমার যদি এখানে থাকে টোটাল কোলেস্টেরল, তাহলে তোমার 200-র মধ্যে থাকাটা ঠিকঠাক। ঠিক আছে, এবার দেখো যে কখন রিস্ক হয়ে যাবে, কখন কি হবে, এইটা একটু বলে দিই। দেখো তোমার হেলদি হার্ট তখনই থাকবে, সঠিকভাবে তুমি তখনই থাকবে তোমার হার্ট, যখন তোমার এইচডিএল মানে যেটা হচ্ছে ভালো কোলেস্টেরল, সেটা হচ্ছে 60 এবং তার বেশি থাকবে। ভালো কোলেস্টেরল বেশি থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কি 100-র মধ্যে থাকবে কি এলডিএল মানে খারাপ কোলেস্টেরল। ঠিক আছে, আর
টোটালে থাকবে কি আন্ডার 200, যেটা এক্ষুনি তোমাদের বললাম। ঠিক আছে, যখন হবে অ্যাট রিক্স, কখন রিক্স হয়ে যাবে, যখন অবভিয়াসলি তখনই রিক্স হবে যখন ভালো কোলেস্টেরল কমে যাবে। তো কতটা কমছে দেখো, দেখো এখানে 40 থেকে 59, এটা কি তোমার ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, তোমার যতটা পরিমাণে থাকা দরকার 60-এর বেশি তার থেকে কি কম হয়ে যাচ্ছে। তো সেই সময় কি হয়ে যাচ্ছে, একটা রিস্কের সম্ভাবনা থেকে থাকছে। আর এলডিএল তার তুলনায় কি হয়ে যাবে, যখন বেড়ে যাবে 100 থাকা দরকার, তোমার এখানে 160 হয়ে গেছে, এদিকে তোমার এটা 60-70 থাকা দরকার, এখানে 40 হয়ে গেছে। তো অবভিয়াসলি ভালো কোলেস্টেরল কমে গেল, তো খারাপ তো বাড়বেই। ঠিক আছে, তো কি হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, নেক্সট দেখো যখন ডেঞ্জারাস কখন হয়ে যাবে, যখন এটা একেবারে নেমে চলে আসবে, কি 40-এর একেবারে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, যেটা ভালোটা সেটায় প্রবলেম হবে। আর এটা 160-এর যদি বেশি হয়ে যায় এলডিএলটা, তখন কি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। আর আলটিমেট যেটা 200 থাকা দরকার, সেটা যদি 240 হয়ে যায়, তাহলে একেবারে ডেঞ্জারাস পজিশনে আছো তুমি। তুমি যখন নর্মালি কোলেস্টেরল চেক করবে, তখন এইটা চেক করতে পারো যে তোমার আন্ডার 200-র মধ্যে আছে কি। ঠিক আছে, এবার যদি তুমি আরও খুঁটিয়ে দেখতে চাও, তখন দেখবে এইচডিএলটা ঠিক আছে কি না, আর এলডিএলটা ঠিক আছে কি না। এইচডিএল যেটা 60-70 তোমার থাকতে পারে, অসুবিধা নেই। আর এলডিএল যেটা, সেটা হচ্ছে কি তোমার 100-র মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে এখন দেখা গেছে যে যদি তোমার 100%, এটা একটু জেনে নাও, যদি তোমার 100% তোমার টোটাল কোলেস্টেরল থাকে, তার মধ্যে তোমাকে 25% থাকতে হবে হচ্ছে এইচডিএল। আর এইচডিএল যদি থাকে, এইচডিএল যদি সঠিক বা 25-এর বেশি থাকলে কোনো অসুবিধা নেই, যত বেশি থাকবে তো ভালো। ঠিক আছে, কিন্তু 25 তো থাকতেই হবে, থাকতেই হবে। এটা আর কি বিভিন্ন সমীক্ষার ক্ষেত্রে দেখা গেছে, বিভিন্ন ডাক্তারদের মত অনুসারে। ঠিক আছে, চলো এবার দেখো আরও আরেকটা রোগের নাম। আমরা তাহলে অ্যাঞ্জাইনা পড়লাম, আমরা পড়লাম করোনারি আর্টারি ডিজিজ পড়লাম। ঠিক আছে, এবার দেখো অতিরিক্ত পরিমাণে যদি ফ্যাটের পরিমাণ বা কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, সেটার ফলেও আর এক রকমের ডিজিজ হয়, যেটা ওই সিমিলারলি কীরকম টাইপেরই, যেটা হচ্ছে ওই হার্টেরই ডিজিজ। দেখো কি হাইপার কোলেস্টেরলমিয়া আর্টারিও ক্লোরোসিস। ঠিক আছে, এটাও কোথায় হচ্ছে, এটাও আমাদের কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে যদি ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন এই রোগটা হয় কি হাইপার কোলেস্টেরলমিয়া আর্টারিও ক্লোরোসিস। ঠিক আছে, চলো মানে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেলে। এবার এইটা যেটা পড়বো, এটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা অল্প একটু আমরা জেনে রাখাটা আমাদের দরকার। ঠিক আছে, দেখো আমরা প্রত্যেকে জানি যে আমাদের যখন ওয়েট আমরা মাপি, ঠিক আছে, আমাদের কতটা আমরা মাপি, ঠিক আছে, আমাদের ওয়েটটা কত কেজি, ঠিক আছে, তো সেইটা তখনই নির্দিষ্ট করা হয় সঠিকভাবে যে তোমার হাইট অনুযায়ী তোমার ওয়েট ঠিক আছে কি না। দেখবে বিভিন্ন ডাক্তাররা বাচ্চাদেরকে দেখে বলবে, আচ্ছা ওর হাইট এত, তো এই বয়সে এই ওয়েটটা একদম ঠিক, এরকমভাবে বলবে দেখবে। তো হাইট অনুযায়ী ওয়েটটা মাপে। এবার তোমার শরীরে কতটা পরিমাণে তুমি ঠিক আছো কি না, নাকি তুমি একেবারে রুগ্ন হয়ে আছো, নাকি তুমি অতিরিক্ত পুরো মানে ওবেসিটি পর্যায়ে চলে গেছো, মানে খুব বাজে অবস্থা, তোমার শরীরে ফ্যাট অতিরিক্ত বেশি, নাকি তুমি শরীরে নর্মাল আছো, তো সেইটা মাপার জন্য একটা বিশেষ বিষয় হচ্ছে কি বিএমআই। আর এটাকে বলা হয় কি বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, কি বলা হয়, বডি মাস ইন্ডেক্স। এটা কিন্তু বিএমআর নয়, বিএমআর যেটা সেটা হচ্ছে কি বেসাল মেটাবলিক রেট, এটা কিন্তু আলাদা, এটা বিপাকীয় হার। আর এইটা হচ্ছে কি বডি মাস ইন্ডেক্স, এটা হচ্ছে তুমি তোমার ঠিকঠাক আছো কি না সেটা জানার জন্য। ঠিক আছে, তো যখন বিএমআই করা হয়, কিভাবে করা হয়, তোমার ওয়েটটাকে কি করতে হবে, কেজিতে নিতে হবে। ধরো তোমার ওয়েট কত, 60 কেজি, ঠিক আছে, আর তোমার হাইটটাকে কি করতে হবে, মিটারে নিতে হবে। যদি সেন্টিমিটারে মেপে থাকো, সেটাকে মিটারে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করে হাইটের স্কোয়ার করতে হবে, মানে যত মিটার হয়েছে সেই মিটারের কি স্কোয়ার করতে হবে। আর করে যদি কি করো, ভাগ করে দাও, তাহলে যেটা বার হবে সেটা হচ্ছে কি তোমার বিএমআই। এবার বার করার পর তোমরা প্রত্যেকে বার করবে, ঠিক আছে, বাড়িতে বার করার পর দেখবে তোমার এই লেভেলটাতে আছে কি না। ঠিক আছে, যদি তুমি ভেবে নাও যে তোমার 18.5 থেকে 24.9-এর মধ্যে আছে, তার মানে বুঝে নেবে কি তুমি নর্মাল আছো। ঠিক আছে, যদি তোমার 16 থেকে কি হয় 18.4-এর মধ্যে, তার মানে তুমি কি আন্ডার ওয়েট।
ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, মানে তুমি এখানে খুবই একটু রোগা আছো, যতটা আরেকটু তুমি বাড়াতে হবে, ঠিক আছে। আর যদি 16রও কম হয় তাহলে তো একেবারে মানে খুবই বাজে অবস্থা, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ঠিক উল্টো দিকে আসো, মোটা হওয়ার পর্যায়টা, এটা রোগার দিকে গেল, এটা মোটা হওয়ার পর্যায়। দেখো যদি তোমার এখানে 25 থেকে কি থাকে 29.9, তার মানে তুমি ওভার ওয়েটে আছো, ঠিক আছে। এবার ওভার ওয়েট হয়ে গেলে তুমি ওবিসিটি পর্যায়ে চলে যাবে। ওবিসিটি পর্যায়ে মানে মোটা হয়ে যাচ্ছ, ফ্যাটের পরিমাণ অতিরিক্ত বেশি। আর তারও আবার লেভেল আছে, তার লেভেল কীরকম 30 থেকে 34.9, ঠিক আছে। মডারেটলি ওবেস, এখানে এরা যত এবার বাড়তে থাকবে 40-এর দিকে তত তুমি খারাপ পজিশানে আছো। তো চেষ্টা করা উচিত কি আমাদের নর্মাল পজিশানে থাকা, কিন্তু আমাদের খাবার দাবার, আমাদের লাইফস্টাইল এতটাই বাজে, ঠিক আছে, যে আমরা কি হয়ে যায়, আমাদের ওভারওয়েটটা হয়ে যায়, ঠিক আছে। তো যতটা ওভারওয়েট, যতটা তুমি খাওয়া দাওয়া করছো, ঠিক সেইভাবে যদি আমরা কি করি, এক্সারসাইজ করি, তো সেই জিনিসগুলোকে কিন্তু ওভারকাম করা যায়, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, ঠিক আছে। যে বডি মাস ইন্ডেক্স দেখতে পাচ্ছ, এরপর ভিটামিন আসবে। এই ছিল আজকে আমাদের ক্লাসটা যতটা সম্ভব মনে হয় একটু লেন্দি তো হলো, ঠিক আছে। তো একটু জানতে গেলে তো একটু হবেই, অসুবিধা নেই, ঠিক আছে। তো তোমরা ভালো করে এই বিষয়গুলোকে জানবে, খুব খুব ইম্পর্টেন্ট আমাদের এই বিষয়গুলো, আমাদের নিত্য জীবনে বেঁচে থাকার জন্য, সঠিকভাবে বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, খুব ভালো করে দেখবে, কোনো রকম যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে। তো এত পর্যন্ত আমাদের ক্লাস।